কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটার পর দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তে ভেঙে গিয়েছিল। নির্দোষ হয়ে আজ 15টা বছর অন্ধকার মরণ গুহায় নানান হিংস্র জানোয়ারদের মধ্যে কাটিয়ে দেওয়া কতটা যে কষ্টসাধ্য ব্যাপার, সেটা হয়তো আমার চেয়ে বেশি অন্তত কেউ উপলব্ধি করতে পারবে না। এই 15টা বছরে হাজার চেষ্টা করে নিজের পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। বলতে গেলে তেমন কোনো মাধ্যমই ছিল না আমার হাতে। প্রত্যেকটা দিনই কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে। বেঁচে থাকার রাস্তায় হারিয়ে ফেলেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো ওই অন্ধকার গুহাতেই থাকা অবস্থায় একসময় অবসান ঘটবে আমার জীবনের প্রতিটা গল্পের, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চায়নি। তিলে তিলে কষ্টের তীব্র প্রহার আমাকে মৃত্যুর বেশ কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু মৃত্যু আমায় নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি। তবুও কষ্ট করা বুকটা খানিকটা হলো বেঁচে থাকার ইচ্ছে আকাঙ্ক্ষাটা ছিল, এই ভেবে যে এখনো হয়তো আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতের অতল গভীরে তরে গিয়েও প্রতিনিয়ত আমার অপেক্ষায় প্রহরগুলো অশ্রুযুক্ত নয়নে আকাশে ঝলঝল করতে থাকা তারাগুলোর মতোই গুনছে। আমার জানা মতে আমার স্ত্রী সাদিয়া এ ভূখণ্ডে কেউই নেই, তার অনাথ। কিন্তু কে বা এই লোক যার সাথে এতটা ক্লোজ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার? মনের গহীন ঘরে সংশয়ে ভরে গেছে আমার। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা একটাই, আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায়। পা দুটো কাঁপছে আমার, সামনে এগোতেই হাত পা দুটো বাধা প্রদান করার চেষ্টা করছে। থরথর করে কাঁপতে থাকা গুটি গুটি পা সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি। না জানি এত বছর পর হুট করে আমার চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়াকশনটা ঠিক কেমন হবে। কিছুটা নিকটে এসে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। ছোট ছোট দুটো ছেলে মেয়ে, মা বাবা বলে জড়িয়ে ধরল তাদের। তার মানে যা সংশয় জন্মেছিল তাই ঠিক। ভালোবেসে বিয়ে করার 1 বছরের মাথায় অভাবের তাড়নায় বাধ্য হয়ে প্রবাসে পাড়ি জমাতে হয় আমাকে। কিন্তু তাৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল। সেখানে দিন রাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছিল আমার। ফোনে রোজ কথা হতো সাদিয়ার সাথে, এবং কথা হতো নিজ পরিবারের প্রতিটা সদস্যের সাথে। সাদিয়ার এমন কোনো শখ ইচ্ছে আবদার ছিল না যেটা আমি রাখিনি। যখন যা বলেছে তাই রাখার চেষ্টা করেছি। না খেয়ে দিন রাত অক্লান্তিক পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন থাকা খাওয়ার কোনো অভাব থাকতো না সাদিয়ার। শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটির জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। তাহলে সাদিয়া তো তার নিজের জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতো। তাহলে কেন সে পারেনি আমার জন্য অপেক্ষা করতে? কেন আমায় ভুলে গিয়ে জড়ালো নিজেকে নতুন কোনো মায়ের? সাদিয়ার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতে হবে এবং জানতে হবে কে আমার সন্তান। সামনে যেতে চেষ্টা করছি, যতই চেষ্টা করছি ততই বুকের কষ্টগুলো বৃদ্ধি পাচ্ছে। অবশেষে 15টা বছর পর আবার সম্মুখে নিজেকে ধার করালাম, যাকে নিজের জীবনের চেয়েও অধিক ভালোবাসতাম। এমনকি এখনও তার জন্য ঘৃণার বদলে রয়েছে বুক ভর্তি ভালোবাসা। হঠাৎ করে কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি বোধ করলো সাদিয়া, কিন্তু পরক্ষণেই যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার উপর এসে পড়ে তখন সাদিয়া বেশ থমকে যায়। সাদিয়া হয়তো এই মুহূর্তে ভাবতে পারছে না আমি স্বয়ং শাহরিয়ার তার সামনে দাঁড়িয়ে আছি। শাহরিয়ার, তুমি? হ্যাঁ আমি। কেন চমকে গেলে? এত বছর পর আমাকে নিজের সামনে এভাবে এই অবস্থায় দেখতে পেয়ে? কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে? কিভাবে ছিলে? কোথায় কোথায় না খোঁজ নিয়েছিলাম আমি, কিন্তু কারো কাছেই ছিল না তোমার খোঁজ। তোমার জন্য কতই না রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি। দেখে বুঝতে পারছি। তা তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি কে? নিশ্চয়ই তোমার বর্তমান স্বামী। আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ। ছি, এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা? যদি আমাকে তুমি সত্যিকারেরই ভালোবাসতে তাহলে কেন অপেক্ষা না করে নতুন করে বিবাহে লিপ্ত হলে? তোমার জন্য আমি 5টা বছর অপেক্ষা করেছি, কিন্তু তারপরেও তোমার কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়ে ধরে নিয়েছি তুমি আর নেই এই ভুবনে। মরে গেছো তুমি, কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যি আমি আজ বাকরুদ্ধ। আমার সন্তান কোথায়? তোমাদের বাড়িতে তোমার ভাইদের সাথে থাকে, এর বেশি আর কিছুই জানি না আমি। ছি, তার মানে তুমি ওর কোনো খোঁজখবরই রাখো না? এই কেমন মা তুমি? মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায়। আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া ফসলকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অবধি যেতে, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা তীব্র ছিল না, গভীর ছিল না, সত্যি ছিল না। তোমার কাছে শারীরিক সুখটা অনেক বড় হয়ে গেছিল, তাই হয়তো নতুন কারো তত্ত্বাবধানে চলে গিয়েছিলে। ভুলেছিলে আমায়, যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃত ভালোবাসত। শাট আপ শাহরিয়ার, আমি এখন অন্য কারো স্ত্রী।
তুমি আমাকে এভাবে এসব বলতে পারো না। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আরও আমার তত্ত্বাবধানে নেই, শারীরিক তৃপ্তির চাহিদা অন্য কারো হয়ে গেছে। এতক্ষণ সাদিয়ার বর্তমান স্বামী চুপচাপ থাকলেও এখন আর চুপ থাকতে পারেনি। তিনি আমায় ধমক দিয়ে বললেন, ইউ ইডিয়েট, তোর সাহস হয় কি করে আমার স্ত্রীকে বাজে কথা বলার? ছোট লোক, তুই জানিস আমি কে? কয়েক মুহূর্তেই তোকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যেতে পারি। সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করেই বলল, উফ, ছাড়ো তো। এসব ছোট লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ড যাওয়ার আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। চলো এখান থেকে। অতঃপর তারা চলে গেল। আমি সেখানেই বুক ভরা তীব্র কষ্টগুলোকে নিয়ে হাঁটু ভেঙে বসে পড়লাম। 15টা বছর চোখের অশ্রুতে কাটাতে হয়েছে আমায়। আদৌ সেই চোখের অশ্রুগুলোই হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গে। অতঃপর বহু বাধাকে উপেক্ষা করে নিজেই সংশোধ করে বাড়ির পথে গমন আরম্ভ করলাম। 15টা বছর পর নিজ বাড়ির নিকট এসে খুব একটা অবাকে পরিণত হয়ে যায় আমি। সত্যি বলতে আমারও নিজ ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সেদিনকার ছোট্ট বাড়িটা আজ কতই না বিশাল বাড়িতে পরিণত হয়েছে। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। মেয়েটির বয়স আনুমানিক 12 থেকে 13 বছর হবে। মেয়েটিকে সাইড করে আমি ভিতরে প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশ চিল্লাপাল্লা শুরু করে দেয়। মেয়েটি চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয়ে একসাথে আমাকে এত বছর পর নিজের চোখের সামনে দেখতে পাওয়াতে যেন ভাইয়ার ভাবে বিশ্বাস বলে কিছুই করতে পারছে না। তারা উভয়ে যেন এই মুহূর্তে অবাকের শীর্ষ স্থানটা লাভ করে ফেলেছে। ভাইয়া সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ভাই তুই এতটা বছর কোথায় ছিলি? কেমনে কিভাবে ছিলি? কেন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই? তোর চিন্তায় মা বাবা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। মা বাবা কোথায় ভাইয়া? তাদের তো দেখতে পাচ্ছি না। আমার কথার উত্তরে ভাইয়া গম্ভীর হয়ে বললেন, দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর কয়েক বছর পর মাও মারা যায় ভাই। এখন আমাকে বল, আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি? তারপর কান্নায় ভেঙে শুধু এটুকুই ভাইয়াকে বললাম, মিথ্যা অভিযোগের শিকার হয়ে 15টা বছর জেলের মতো এক অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায়। এর বেশি কিছু আর বললাম না, কারণ আমি চাই না সেই কথাগুলো আবার মনে করে নিজের কষ্ট, যন্ত্রণা, বেদনাকে আরও সমৃদ্ধ ও দ্বিগুণ করতে। যদিও বা ভাইয়া আর কোনো প্রশ্নই করেনি আমায়, কিন্তু ভাবি যেন কোনো ক্রমে প্রশ্ন করে থামাচ্ছে না। ভাবির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি ভাইয়াকে তখন জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার সন্তান কোথায়? তখন ভাইয়া সেই সুন্দরী 12 থেকে 13 বছরের মেয়েটিকে দেখিয়ে দিল। সাদিয়ার ব্যাপারে কিছু বলতে কেউ আটকে পড়েন, কারণ আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করে নিজের মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিলাম। আস্তে আস্তে কেটে গেল বহুদিন। মা বাবাহীন আমার মেয়েটা কোনো ক্রমেই যে কষ্টে ছিল না, সেটা আমি একই দিনে বেশ ভালো করেই বুঝতে পেরেছি। আমার মেয়ে সার্বক্ষণিক ভাবির সাথে থাকে এবং রাত হলে ভাইয়া ভাবিদের সাথেই ঘুমায়। ভাইয়ার ভাবির কোনো সন্তান না থাকায় তারা আমার মেয়েটিকে নিজের সন্তানের মতো আদর, স্নেহ, মমতা দিয়ে আগলে রেখেছিল। নিজের মেয়ের দিকে তাকালে যেন আমার সব কষ্টগুলো নিমিষেই উধাও হয়ে যায়। দেখতে একদম ওর মায়ের মতোই হয়েছে। অতঃপর 3 মাস কেটে গেল। এই 3 মাসে নিজের নিষ্পাপ সন্তানকে দেখে সব কষ্ট প্রায় ভুলেই গিয়েছিলাম। তার সুরেলা কণ্ঠে বাবা ডাকতে শুনে আমার অন্তরটা যেন জুড়িয়ে যায়। এখন আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি, কিন্তু এতে কোনো ভুরুক্ষেপ বলতে কিছুই নেই ভাইয়ার ভাবি উভয়েরই। আমার মেয়ে রিহির স্কুল ছুটি হয়েছে প্রায় খানিক সময় আগে, কিন্তু এখনও রিহি বাড়িতে ফিরছে না। তাই চিন্তিত ব্যাকুল হয়ে মেয়েকে খুঁজতে গিয়ে মেয়ের নৃশংস লাশের সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে যারা এমন পরিস্থিতির শিকার। পোস্টমর্টমের পর রিপোর্টে স্পষ্ট করে বড় বড় করে লেখা ছিল, আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে হাত মুখ বেঁধে কিছু সময় পর পর টানা 5 ঘন্টা দর্শন করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। আমার মেয়েটিকে উঠিয়ে নিয়ে চলে যায় বড় পারে। রিপোর্ট হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম আমি, আর চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা কথাই বললাম, আমার সাথে কেন এমন হয় বারবার? এই মুহূর্তে মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করে দিতে ইচ্ছে করছে আমার বেঁচে থাকার যখন সব দরজাই বন্ধ ছিল, তখন এই আধার কাটিয়ে আলোর সন্ধানে একটি মাত্র বেঁচে থাকার দরজা খোলা ছিল, কিন্তু আজ সেটাও চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। এই কদিনে মেয়েকে নিয়ে মনে মনে অনেক স্বপ্নের জ্বালিয়ে বুনেছিলাম। যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, ভেবেছিলাম মেয়েকে এই সমাজে একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে তৈরি করব। রিহিকে ডাক্তারি পড়াবো, ডাক্তার হিসেবে দেখতে চেয়েছিলাম আমি। কিন্তু সবারই তো সব শখ আহ্লাদ পূরণ হয় না। বেঁচে থাকা শেষ অবলম্বন মেয়েকে নিয়ে দেখা স্বপ্নগুলো এভাবেই ঝড়ের গতিকে এক নিমিষেই ভেঙে যাবে, সেটা আমি ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। নিহির দিকে চেয়ে অন্তিম শ্বাস অবধি যেতে চেয়েছিলাম আমি।
কিন্তু হয়তো হবে না লম্বা শ্বাস নিয়ে বেঁচে থাকে এই ভুবনে। এখন আর কেউ ডাকবে না আমায় বাবা বলে, বলবে না কেউ চলো যাই হেঁটে হেঁটে নদীর তীরে দেখে আসি আশেপাশের মন মুগ্ধকর সৌন্দর্যকে। বাবা মেয়ে বসে রবো একসাথে, করবো অনেক গল্প স্বল্প। আমার চোখের অশ্রুতে রিপোর্টটা ভিজে একাকার, বুকে লোকায়িত আর্তনাদ, অশ্রুসিক্ত নয়নে ভাইয়া পানি ছিটে ভাবের জ্ঞান ফেরানোর বৃথা চেষ্টাই না করছি। আমি জানি সব থেকে বেশি স্বয়ং ভাবে আঘাত পেয়েছে, কারণ আজ থেকে ভাবের বুক শূন্যতে রূপান্তর হয়ে গেল। যেভাবে রিহিহীন এক মুহূর্তের জন্য থাকতে পারে না, না জানি সেভাবে রিহিকে ছাড়া আগামী দিনগুলো কিভাবে বা কাটাবেন। দুহাত দিয়ে যখন নিজ মেয়ের লাশ কবরে রেখেছিলাম, তখন আমার মন ব্যথার আর্তনাদে আমায় প্রশ্ন করেছিল, কেন পাশের কবরটা খোঁড়া হলো না তোর জন্য? 1 সপ্তাহ হলো প্রতিদিনের মতোই দাঁড়িয়েছে মেয়ের কবরের সামনে। এটা ভেবে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। সাদিয়া কেন নিহির মৃত্যু সংবাদটা পেয়েও শেষবারের মতো দেখতে আসলো না ঘুমন্ত অবস্থায় থাকা নিষ্পাপ মেয়েটিকে? ব্যাপারটা ভাবলেই কষ্টগুলো আরো তীব্র আকার ধারণ করে আমার মনে। প্রচুর ঘৃণা জমাট বেঁধেছে সাদিয়ার প্রতি। মনে মনে করেছি শপথ, ভাববো না আর কখনো তার কথা, রাখবো না মনে তার কোনো স্মৃতি। দিন যতই যাচ্ছে রিহি ছাড়া ভাবের কন্ডিশন ততই দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। পরের সন্তানকে যে কে এতটা পরিমাণ ভালোবাসতে পারে সেটা ভাবিকে না দেখলে আমি হয়তো কোনোদিনও বুঝতে বা জানতে পারতাম না। নামাজের পর ভাবির এরূপ চোখের অশ্রু আমার কাছে দিন দিন তীব্র আকারের সহনীয়তায় হয়ে উঠেছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাইয়া বেশ শোকের মাঝে রয়েছে, আগে থেকে নিশ্চুপ হয়ে গেছে। পুলিশ তদন্ত করছে, তবে অপরাধীর শিখরে যাওয়ার কোনো ক্লুই পাচ্ছে না তারা। নদীর পাড়ে বসে আসছি এক সময়, কতই না বাবা মেয়ের সময় কাটাতাম এখানে। উত্তর দিক দিয়ে বয়ে আসা বাতাস আমার মনকে দুলিয়ে তোলার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিচ্ছে। নদীর পাড় থেকে উঠে বাড়িতে আসার পথে হঠাৎ পেছন থেকে কেউ একজন ডাক দিল আমায় বাবা বলে। কণ্ঠটা আমার মনকে মুহূর্তেই বিষমিত করে তুলতে বাধ্য করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হয়েছে, পিছনে ফিরে আমি কাউকেই দেখতে পেলাম না। মাগরিবের নামাজের পরে রুমে শুয়েছিলাম। জ্বরে শরীরটা আমার পড়ে যাচ্ছিল সেই মুহূর্তে। মাথা ঝিমঝিম করছিল, সারা শরীরে হঠাৎ অজস্র যন্ত্রণা আর্তনাতে আমি কুঁকিয়ে উঠলাম। অতঃপর সেদিন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি। আজ 8 দিন পর আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সক্ষম হই। রিহির পরা টেবিলের চেয়ারে টেনে মনটা খারাপ করে বসেছিলাম আর আনমনে একটা খাতা পৃষ্ঠে উল্টাছিলাম। হঠাৎ থেমে যাই আমি। মাঝ পৃষ্ঠায় কিছু জঘন্য ঘৃণাপূর্ণ ভাষায় কিছু লেখা দেখি। আমার এখনো মনে আছে, মৃত্যুর 1 দিন আগে রিহি খাতাটা ক্রয় করে বাসায় নিয়ে এসেছিল। মধ্যখানে পৃষ্ঠাটা ছাড়া বাকিগুলো সম্পূর্ণ ফাঁকা। স্পষ্টভাবে মধ্যখানে পৃষ্ঠা দিতে অনেক বাজে ধরনের ঘৃণাপূর্ণ ভাষায় লেখা ছিল, যা মুখে উচ্চারণ করা বা উল্লেখ করা ভাব। আমি নিশ্চিত অন্তত আমার মেয়ে এরূপ কিছু লিখতে পারে না। তাহলে কে লিখতে পারে এরূপ জঘন্য লেখা? হয়তো আগে থেকেই কেউ লিখে রেখেছিল। অতঃপর গোলাপি রঙের খাতাটা বন্ধ করলাম। কভার পেজের বাম পাশে ছোট্ট করে লেখা, জনতা লাইব্রেরি। পরের দিন সকালে ধীর পায়ে নিহির স্কুলের সম্মুখে এসে দাঁড়ালাম। স্কুলের বেশ খানিকটা পেছনের দিকে জনতা লাইব্রেরি। আশপাশটা বেশ কিছুটা শুনশানও বটে। স্কুলের সব ছাত্রছাত্রীরা হয়তো এখান থেকে নিজেদের যাবতীয় জিনিসপত্র কিনে থাকে। লাইব্রেরি থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছি আমি। নিহির বয়সে একটা মেয়ে লাইব্রেরির ভিতরে অবস্থান করছি। চকচকে নোট এগিয়ে দিয়ে গোলাপি রঙের খাতাটা ক্রয় করে মেয়েটি যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিল, তখন লাইব্রেরিতে থাকা বিক্রয়কর্তা, বয়স তেমন একটা হবে না, 19 থেকে 20 হবে, সেই ছেলেটা লোভার্ত এক জানোয়ারের মতো তাকিয়েছিল সেই মেয়েটির দিকে। অতঃপর মেয়েটি যখন খাতাটা নিয়ে আমার পাশ দিয়ে যাচ্ছিল, তখন আমি মেয়েটিকে আটকে তার হাত থেকে গোলাপি রঙের খাতাটা নিয়ে মাঝখানের পৃষ্ঠা উল্টোতেই থমকে যাই। এখানেও সে একই রকম ঘৃণাপূর্ণ ভাষায় অনেক কিছু লেখা, যা উচ্চারণ করে সাধ্য অন্তত আমার নেই। মুহূর্তেই সন্দেহ বেড়ে গেল আমার। হুট করে সেই পৃষ্ঠাটা ছেড়ে নিয়ে মেয়েটির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বললাম, সরি মামুনি, আমার এই মুহূর্তে একটা খাতার পৃষ্ঠার খুবই প্রয়োজন ছিল। মেয়েটি আমার কাছ থেকে নিজের খাতাটা নিয়ে বিরক্তকর মুড নিয়ে বলল, ইটস ওকে। অতঃপর মেয়েটা চলে গেল। আমি খাতার ছেঁড়া পৃষ্ঠাটি নিয়ে লাইব্রেরির সম্মুখে এসে উপস্থিত হলাম। লাইব্রেরির উপরে সাইনবোর্ডে বড় করে লেখা, মেয়েদেরকে সম্মান করতে শিখুন। বেশ সময় ধরে দাঁড়িয়ে আছে এখানে, এতে যেন ছেলেটির কোনো ভ্রুক্ষেপই নেই। রাস্তায় কানে হেডফোন লাগিয়ে বকাটি ছেলেরা যেসব আজেবাজে গান শুনে, নারীদের পিছন পিছন হাঁটে, ঠিক তেমনি এক বিরক্তকর গান, আমার মতে যেটাকে গান বলাটাও ভুল, সেসব শোনাতে পুরোপূর্ণ বিভোর ছেলেটি। অতঃপর আমার হস্তক্ষেপে ছেলেটি ক্ষুব্ধ হয়ে বলল, সমস্যা কি? কি চাই? খাতা ছেঁড়া পৃষ্ঠাটা এগিয়ে দিয়ে আমি রাগান্বিত কণ্ঠে বললাম, বাচ্চাদের খাতার মাঝ পৃষ্ঠে এসব ঘৃণাপূর্ণ কথা লিখে রাখার মানে কি? মুহূর্তে ছেলেটি বেশ হকচকিয়ে উঠে বলল, কি যা তা ভুল বলছেন এসব? সকালবেলা কি কিছু খেয়ে এসেছেন যার জন্য রাস্তায় পাগলের মতন কথাবার্তা বলছেন? মুহূর্তে ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলাম ছেলেটিকে। স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে চেয়ে রয়েছে সে।
অতঃপর পুলিশকে ফোন করার সাথে সাথেই যত দ্রুত সম্ভব পুলিশ এসে উপস্থিত হয়। ছেলেটি বেশ চালাক, তবে পুলিশের সামনে শেষমেশ ছেলেটির চালাকি বৃথা হিসেবে প্রমাণিত হলো। ছেলেটির এক দোকা পড়তেই সুরসুর করে এক নিমিষে সব সত্য বলে দিয়ে নিজেকে আমার মেয়ের ধর্ষণ হত্যার দোষী হিসেবে সাব্যস্ত করলো সবার সামনে। কতটা নিচু মন মানসিকতার অধিকারী না হলে কেউ মনে একটা ঘৃণিত নিকৃষ্ট কাজ করতে দ্বিধাবোধ করে না। চিকন আকারের কাঁচা বাঁশ কেটে এনে ছেলেটিকে সাধারণ জনগণের সম্মুখে উলঙ্গ করে পেটানো হলো। সবাই ধিক্কার জানিয়েছে। এমন ঘটনা যেন আর কোথাও কারোর সাথে না ঘটে। রক্তাক্ত আত্মার অবস্থায় টেনে হিসেবে ছেলেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিশেষে যেখানে ধর্ষণের সঠিক বিচারই পাওয়া যায় না, সেখানে নিজের মেয়ের ন্যায্য বিচার পেয়ে স্বস্তির শ্বাস নিলাম আজ। খুব দ্রুতই ফাঁসির কার্যক্রম করা হবে ওর মতো এক নরপশু। নিজের রুমের জানালার কাছে বসে আছি আর ভাবছি, তিলে তিলে রক্ত পানির বিনিময়ে যে টাকা ব্যাংকে জমা করেছিলাম সেগুলো কোথায়। এই ব্যাপারে ভাইয়া ভাবিকে জিজ্ঞেস করে তারা উভয় এক কথায় বলল তারা কিছুই জানে না, হয়তো সাদিয়ে আত্মসাৎ করে ফেলেছি। অতঃপর নিজেকে নিজেই সবকিছু ভুলে থাকার জন্য আহ্বান করেছিলাম। তখন হঠাৎ নিচে কারো চিৎকার চেঁচামেচিতে আমি কিছুটা বিভ্রান্ত হলাম। নিজের রুম থেকে নিচে এসে দেখলাম একটা লোক আঙ্গুল তুলে ভাইয়াকে কথা শোনাচ্ছে। পরে জানতে পারলাম ভাইয়া লোকটি থেকে অনেক টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখনই সেটাকে পরিশোধ করতে না পারায় বাড়িতে সে ভাইয়াকে এভাবে কথা শুনিয়ে চলে গেলেন। পড়ে গেলাম বেশ দুশ্চিন্তার মধ্যে। এতগুলো টাকা কিভাবে বা ভাইয়া শোধ করবে। পরের দিন লোকটি আবার আসলেন এবং আবারও ভাইয়ের মুখে না শব্দটা শুনতে পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। অতঃপর আমি লোকটিকে অনুরোধ করে কিছু সময় চাইলে লোকটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং কি যেন ভেবে ভাইয়াকে পাশের রুমে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ভাইয়া আর লোকটি উভয়ে একসাথে রুম থেকে বের হয়। তবে ভাইয়ার মুখমণ্ডল সেই মুহূর্তে আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। লোকটিও চলে যায়। রুমে কি হয়েছিল এ বিষয়ে জানতে চাইলে আমি বা ভাবিকে কাউকে কোনো কিছু বলল না ভাইয়া। পরের দিন সকালটা আমার দুশ্চিন্তার মধ্যেই কাটছিল। দুপুরে খাবারের দানা মুখে তোলার সময় আবার সেই লোকটি এসে হাজির হলেন, তবে আর সঙ্গে পুলিশও নিয়ে এসেছেন। বাড়ি খালি করতে বললেন দ্রুত। সকালে না খেয়েছিলাম, এখন একটু খাওয়ার ইচ্ছে জেগেছিল মনে, কিন্তু শেষমেশ খেতেও পারলাম না। ভাইয়া ছোট একটা কোম্পানিতে চাকরি করেন। যদি এই বাড়িটা ছেড়ে দিতে হয় তাহলে দৈনন্দিন জীবন বেশ একটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে। অতঃপর গতকালকের মতো আজও বেশ অনুরোধ করলাম, কিন্তু এতে তিনি আরো বেশি লেগে গিয়ে বললেন, তোমার অনুরোধে গতকাল তোমার ভাইকে একটা শর্ত দিয়েছিলাম, কিন্তু সে স্বীকার করেনি, তাই এখন কিছু করার নেই। কেমন শর্ত? শর্ত এটাই দিয়েছিলাম তোমার ভাইকে যে তোমাকে আমার মেয়েকে বিয়ে করার জন্য যাতে রাজি করায়। বয়স্ক লোকটির এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। অতঃপর আমি বললাম, আমার মধ্যে এমন কি দেখেছেন যার জন্য নিজের মেয়ের বিয়ে আমার সঙ্গে দিতে চাচ্ছেন? আপনি কি আমার সম্বন্ধে সবকিছু জেনে শুনে এমনটা বলছেন? তোমার ব্যাপারে আমি সবকিছুই জানি। এখন এর চেয়ে বেশি আর কিছুই বলতে পারবো না। সিদ্ধান্ত তোমার হাতে। আরও একদিন সময় দিলাম, ভেবে দেখো। কথাটা বলার পরপরই তিনি চলে যান এবং তার সাথে আসা পুলিশগুলো। অতঃপর ভাইয়া বলল, ভাবছি বাড়িটা খালি করে দেব। ভাইয়ের কথা জবাবে আমি বহু কষ্টে বললাম, না ভাইয়া, আমি চাই না তোমরা নিজ বাড়িহীন কষ্টে জীবনযাপন করো। তার চেয়ে হবে এটাই ভালো। শর্তে রাজি হয়ে যাও। পাগল হয়েছিস? ওনার মেয়ের বয়স 30 বছর। তাতে কি হয়েছে? আমার বয়সও তো তার চেয়ে অধিক। ওনার মেয়ে কোনোদিনে মা হতে পারবে না, যার জন্য একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে, আর তোকে সেখানে ঘরজামাই হিসাবে থাকতে হবে। আমি চাই না আমার জন্য নতুন করে তো জীবনে আবার কোনো কষ্টের সূত্রপাত হোক। ভাইয়ের কথার উত্তরে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, তাতেও আমি রাজি ভাইয়া। আমি জানি শাহরিয়া, তুই এসব মন থেকে নয়, বাধ্য হয়ে বলতিছিস। তোর কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে সক্ষম। না ভাইয়া, আমি মন থেকেই বলছি। তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে অনেক আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে, আর আমি তোমাদের জন্য একটুকু করতে পারবো না? আর আমি এমনিতেই চাই না তোমরা এভাবে নিজ বাড়িহীন থাকো। কিন্তু অতঃপর ভাইয়াকে আমি থামিয়ে দিয়ে নিজেই ফোন করে হ্যাঁ সম্মতি প্রদান করলাম। অবশেষে আবার নতুন করে এক বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম আমি। সত্যি বলতে কখনো চাইনি। ভাইয়া সে সময় ঠিকই বলেছিল। আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, কারণ এতগুলো টাকা পরিশোধ করা অন্তত ভাইয়ের দ্বারা সম্ভব হতো না। তাই রাজি হয়ে যাওয়াটা আমার কাছে বেটার মনে হয়েছিল। আর এমনিতে বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনা একটি মেয়ের কাছে কতই না বেদনাদায়ক হয়ে থাকে। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, তবে এতে কোনো ভ্রুক্ষেপই নেই আমার। বিয়ের প্রথম রাতেও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি। সারা রাত সোফায় বসেছিলাম আর আমি ভাবছিলাম কি হবে আমার আগামী দিনগুলোতে। বিয়ের দিন উপস্থিত না হতে পেরে পরের দিন শ্বশুর বাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন এসেছিল আমাকে দেখতে। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল সেই মুহূর্তে। নিমিষেই যেন এক বোবা মানুষে পরিণত হয়ে গেছিলাম আমি। সেই মুহূর্তে মুখের ভাষায় হারিয়ে ফেলেছিলাম, কারণ এই সে মেয়ে
যার মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছে। বিয়ের দিন উপস্থিত হতে না পেরে পরের দিন শ্বশুর বাড়ি থেকে আমার বর্তমান স্ত্রী বড় বোন এসেছিল আমায় দেখতে। তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল সেই মুহূর্তে। নিমিষে যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম আমি। সেই মুহূর্তে মুখের ভাষায় হারিয়ে ফেলেছিলাম, কারণ এই সেই মেয়ে যার মিথ্যা সাক্ষ্যের জন্য আমার কুয়েতে 15টা বছর জেল খাটতে হয়েছিল। মাথার এক কোণে এখনো মনে আছে রূপা নামের এই জঘন্য মেয়েটিকে, যার জন্যই আমার সুখময় জীবনটা কষ্টে পরিণত হয়েছে। সেদিনকার দিনগুলোর ক্ষণে ক্ষণে আজও আমার বুকের ভিতরটা কষ্টে তীব্র আগুনের দহনে পুড়ে নিঃস্ব করে তুলতে বাধ্য করে। এখনো ভুলিনি আমি তার মুখছবিটা, যার জন্য আমার জীবনটা ধ্বংসের শীর্ষস্থান লাভ করেছে। নিমিষে সব দিক দিয়েই আমার বুকের গহীনে ঝমট বাঁধা কষ্ট, যন্ত্রণা, বেদনাগুলো আরো তীব্র গভীর হতে আরম্ভ করে। বেশ কিছুক্ষণ হয়েছে, এখনো রূপা নামক মেয়েটি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছে না। মনে নেই হয়তো ও ওই দিন ফাঁসিয়েছিল আমাকে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে, কিন্তু আজও ঠিক মনে আছে আমার, যার জন্য তিলে তিলে কষ্ট, যন্ত্রণার আর্তনাদে চেয়েছিলাম আমি সৃষ্টিকর্তার কাছে নিজ মৃত্যুর ঠিকানা। অতঃপর রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার কোনো কথাতে রেসপন্স বলতে কিছুই করলাম না আমি। এতে কিছুটা অপমানিত বোধ করলো রূপা, কিন্তু তাতে কোনোই ভ্রুক্ষেপ অন্তত আমার নেই। পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়ার ভাবির কাছে। ঘৃণায় এখনো শরীরটা শিরশির করে উঠছে। চাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু পারিনি বলতে, কারণ সঠিক সময় আসেনি এখনো। সেই সময় রাগের বশে রূপাকে অতীত স্মরণ করিয়ে দেওয়াটাই ছিল বোকামি। চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমানে আমার জন্য শ্রেয়। পাপিষ্ঠরা শাস্তি পাবেই, আজ নয়তো কাল। তাই বলে এত ব্যাকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন অন্তত আমার নেই। ভাবতে সম্পূর্ণ বিভোর ছিলাম আমি। অতঃপর ভাইয়া হস্তক্ষেপ করে বলল, কি ভাবছিস এমন করে? না কিছু না। আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই তোকে এখানে আমরা হীনা ঘরজামাই হিসাবে থাকতে হবে। না ভাইয়া, এতে কোনো রাগ অভিমান আমার নেই। তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যে। আর করো না কোনো চিন্তা আমায় নিয়ে। আজই ভাইয়ারা চলে যাচ্ছে এখান থেকে। যাওয়ার আগে ভাই আমার অশ্রুসিক্ত নয়নে জড়িত হয়েছিল আমায়। হয়তো আর সর্বক্ষণিক পারবে না দেখতে আমায় নিজের চোখে সীমানায়। অতঃপর ভাইয়ার ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ করলে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ভাইয়ার ভাবি যাওয়ার পরপরই বাড়ির ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে পড়লাম আমি। এত বছর পর সেই অভিশপ্ত ঘৃণিত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বড় বোন হিসেবে দেখতে পাবো, আশ্চর্য যেন কোনো সীমা নেই আমার। সেটা আমি বাস্তব, অবাস্তব, কল্পনা, অকল্পনা, স্বপ্ন বা দুঃখতেও ভাবতে পারিনি। জানি না কার কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার ফলস্বরূপ আমাকে তিলে তিলে কষ্টের অতল গভীর সাগরে তলিয়ে যেতে হচ্ছে। বারবার প্রতিনিয়ত জীবনের প্রতিটা মুহূর্তেই আমি কোনো এক কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি। বুক কাটা ছাড়া হয়তো কেউই বুঝতে, উপলব্ধি করতে সক্ষম হবে না এ বুকে কিরূপ দহন। পাশের দুটো টবে দুটো গোলাপ গাছ লাগানো। আমার আবার ফুল ছেঁড়ার বাজে স্বভাব রয়েছে। থপ করে একটা ফুল ছেড়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম। আর খানিকটা সময় পর একটা পিচ্চি ছাদে এসে হাজির হয়। সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিনের ছেলে হবে। ছেলেটি এসে ফুল গাছগুলো বেশ সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিল। ঠিক সেই মুহূর্তে রায় ছাদে আসে এবং গোলাপ গাছে একটি ফুলের শূন্যতা দেখতে পায়। রায় সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে ধমকের সুরে পিচ্চিটাকে বলল, তন্ময়, তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস? কই না তো, আমি ফুল ছিঁড়িনি। হঠাৎ ঠাস করে পিচ্চি ছেলেটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে রায় বলল, মিথ্যা বলা আমি একদমই পছন্দ করি না। এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস, আর আজও তার ব্যতিক্রম হলো না। তুই জানিস না আমি অযথায় ফুল ছিঁড়ে এমন কাউকে দেখতে পারি না। সত্যি বলছি, আমি এমনটা করিনি। আবার মিথ্যা বলছিস? এতক্ষণে কান্না না করলো এবার ঠিকই। রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়ে ছেলেটি হাত থেকে চলে গেল এবং যাওয়ার আগে আবারও বলে গেছে সে ফুল ছিঁড়েনি। একটা ফুল ছেঁড়ার জন্য রায় এতটা ক্ষেপে যাবে সেটা আমার কল্পনার শতগুণ বাহিরে অবস্থান করেছিল। আহারে বেচারা পিচ্চি ছেলেটা, শুধু আমার জন্য রায়ের ক্রোধের শিকার হতে হলো। পিচ্চি ছেলে অন্তত মার খাওয়ার পরে আর মিথ্যের আশ্রয় গ্রহণ করবে না। অতএব এবার রায়ের সন্দেহ তীর এসে ভেদ করলো আমার বুকখানে। দ্রুত ফুলটা পকেটে গুজে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। যেখানে একটি পিচ্চি ছেলেকে হাত তুলতে দ্বিধাবোধ করলো না, সেখানে আমি তো জ্ঞান বুদ্ধিওয়ালা। অতঃপর রায় আমার পিছনে এসে দাঁড়ালো এবং বুড়োকুসকে আমাকে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কি ফুলটা ছিঁড়েছেন? আমি কেন ফুল ছিঁড়তে যাব? আশ্চর্য। একটু এদিকে ফিরুন তো। জি বলো। আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আপনি আমার সন্দেহের চোখে দেখছেন?
আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোপ পেয়েছে যে আমি শুধু শুধু অযথায় গাছ থেকে ফুল ছিঁড়বো? তাও ঠিক। আর আপনি তো আর ছোট নন যে অযথায় ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন। যাই হোক, বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না, নিচে চলে আসুন। কেন? অসুবিধা আছে। বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোককে পছন্দ করতে আমি অভ্যস্ত নই। কথা বলার পরপরই রায় চলে গেল। বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকলে তার কি এমন অসুবিধা। অতপর বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে সক্ষম হলাম। পাশের ছাদে অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়েছিল, যার জন্যই রায় আমাকে এমনটা বলল। পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল। আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে আরম্ভ করলো। মাঝে মাঝে রায়ের বড় বোন যখন বাড়িতে আসতো, তখন আমি তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম, কারণ বিষাক্ত সাপ আবার যখন তখন দর্শন করতে পারে। রূপা যখনই নিজ শ্বশুর বাড়ি থেকে নিজ বাবার বাড়িতে আসতো, তখনই আমাকে দেখলে কিছু একটা ভাবাতে বিভোর হয়ে পড়তো। হয়তো কিছু মনে করার চেষ্টা করতো, কিন্তু কিছুতেই মনে করতে পারতো না। সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ সাদিয়াকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুটা অবাক হলাম। অতপর মন বারণ করা সত্ত্বেও আবার সাদিয়ার সম্মুখে দাঁড়িয়ে বেহায়ার মতো জিজ্ঞেস করলাম, কেমন আছো? উত্তরে কিছুই বলল না। অতপর আমি আবার বললাম, বর্তমান স্বামীর কুকীর্তিগুলো মানতে অসুবিধা হচ্ছে, তাই না? হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ অবাকে পরিণত হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি তার ছেলের হাসি দিয়ে বললাম, তুমিও যেমন 4 বছরের সন্তানকে রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে, ঠিক তেমনি তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলে মেয়েকে রেখে অন্য নারীর সাথে পরকীয়া নামক পাপিষ্টের লিপ্ত। আমার কথাগুলো শুনে সাদিয়া স্তব্ধ হয়ে যায়। কপাল থেকে ঝরে পড়া ঘামগুলো দ্রুত মুছে উত্তরে ভয়ের গলায় বলল, তো তুমি কি কি করে জানলে? সেটাই তো রহস্য। আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিলে না, তেমনি তোমার বিশ্বাসের যোগ্য ও ছিল না। ব্যাপারটা কতই হাস্যকর, তাই না সাদিয়া? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে সাদিয়া। মুখে তার স্পষ্ট ফুটে উঠেছে অনুতাপের ছায়া। টলমল করতে থাকা চোখের জলগুলো মুছে সাদিয়া বলল, হ্যাঁ, ভুলটা আমারই ছিল। আমি চাইলে তোমার সন্তানকে বুকে জড়িয়ে নিয়েই অন্তিম শ্বাস অবধি যেতে পারতাম, কিন্তু তুমিই সঠিক ছিলে। হয়তো ছিল না অতটা গভীর তোমার প্রতি আমার ভালোবাসাটা, তাই তো লিপ্ত হয়ে পড়েছিলাম অবৈধ কোনো পাপিষ্ঠ কাজে। কখনো ভাবিনি এমন হবে। আমি ক্ষমা করে দিও শাহরিয়ার। সাদিয়ার কথাগুলোর জবাবে আমি মুচকি এসে বললাম, ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। কথাটি শোনোনি? এখন অনুতপ্ত হয়ে কোনো লাভ নেই। সাদিয়া, তুমি অনেক ভুল করেছো, যে ভুলের ক্ষমা অন্তত আমার কাছে নেই। হো হো করে কান্নায় ভেঙে পড়ে আমার সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে অতপর সাদিয়া দ্রুত চলে গেল। আশেপাশের অনেক লোক তাকিয়েছিল এদিকে, তাতেও যেন কোনো ভ্রুক্ষেপ ছিল না আমার। তার ছেলের হাসি দিয়ে সেখান থেকে চলে আসার সময় কেউ যেন কাঁধে হাত রাখলো। আশ্চর্য হয়ে পিছন ফিরে নয়ন জোড়া দিয়ে দেখলাম এক বোরকা পরিধানে থাকা নারীকে। মেয়েটি আমাকে বলার কোনো সুযোগ না দিয়ে থপ করে হাত টেনে ধরে নিয়ে আসলো এক নির্জন স্থানে এবং দেখালো বোরকার আড়ালে থাকা নিজের মুখখানি। অবাক হয়ে আমি বললাম, এই কি রায়, তুমি? হ্যাঁ, আমি এক কাজিনের বাসা থেকে ফেরার পথে পেলাম তোমার দেখা। তা কে ছিল সেই মেয়েটা যে কাঁদতে কাঁদতে চলে গেল তোমারই নিকট থেকে? অতপর আমি কিছুটা গম্ভীর হয়ে বললাম, সে আমার প্রথম স্ত্রী ছিল। আমার এমন কথা শুনে রায় কিছুটা ক্ষুব্ধ রাগান্বিত হয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি এখানে তোমার আগের স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলে? আহা, ব্যাপারটা অন্য মাইন্ডে নিও না রায়। আমি উপলব্ধি করতে সক্ষম তুমি এখন কি ভাবছো, তবে যা ভাবছো সেটা এখনই স্থগিত করো, কারণ তুমি ভুল ভাবছো। যার সাথে সম্পর্ক একবার ভেঙেই গেছে তার সাথে আবার সামনাসামনি হয়ে কথা বলার কি মানে? বাসায় চলো আমার সাথে, দেখি না যেন আর কোনো দিন তার সাথে। অন্তিমবারের জন্য এই আমি কিন্তু বলে দিচ্ছি তোমায়। অতপর আর কিছুই বললাম না, কারণ কথা না বাড়ানোটাই শ্রেয়। পরিশেষে বাসায় চলে আসলাম। রাত বেশ গভীর, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সবাই এখন যার যার মতো ঘুমে মগ্ন, শুধু জেগে রয়েছে আমি আর রায়। ঘুমে চোখ টলমল করছে আমার, কিন্তু পারছি না ঘুমাতে, শুধুমাত্র রায়ের জন্য। না নিজে ঘুমাচ্ছে, না বা আমাকেও ঘুমোতে দিচ্ছে। জানি না ঠিক কি করতে চাচ্ছে। হঠাৎ হাত চেপে ধরলো আমার। আমি চোখ বড় বড় করে তাকাতেই রায় বলল, চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজবো দুজনে একসাথে, এই গভীর রাতে হাতে হাত রেখে। হোয়াট? এই গভীর রাতে আমার সাথে আর মজা করার সময় তুমি পেলে না? মজা নয়, চলো আমার সাথে। আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধুমাত্র বৃষ্টিতে ভিজতে। এতক্ষণ না আমি ঘুমিয়েছি বা তোমার শান্তি মতো ঘুমাতে দিয়েছি, জানো কেন? যাতে বাড়ির সবাই গভীর নিদ্রায় ডুবে থাকলে আমরা দুজন যেন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি। বলতে পারো এটা আমার অনেক দিনের শখও বটে। স্বামী হিসেবে কি চাইবে না?
স্ত্রীর শখটা আজ পূরণ হোক। অতপর কিছুটা থমকে গেলাম আমি। হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সত্যি বলতে রায়ের মনটা বেশ নরম, সুন্দর ও পবিত্র, যা কিছুদিনের মধ্যে আমি বেশ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম। আমি চাই না রায়ের সম্মুখে এখন কোনো না উত্তর প্রকাশ করতে, করে রায়কে কষ্ট দিতে। এমনিতেও রায়ের বুকে লুকায়িত অজস্র ব্যথা, যা রায়কে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরক যন্ত্রণা অনুভব করায়। অতপর হ্যাঁ সম্মতি প্রদান করলাম আমি। পরিশেষে উভয়ে চলে আসলাম ছাদে। ঠান্ডায় ছাদের একপাশে গুটিসুটি হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে আমি। চোখের সামনে হাত মেলে বৃষ্টিতে ভিজেছে রায়। হঠাৎ হাত টেনে ছাদের মধ্যখানে নিয়ে আসলো আমায় এবং একটা ফুল এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। ফুলটা নিয়ে আমি বেশ খানিকটা অবাক হয়ে বললাম, তুমি ফুল কখন ছিলে? আর ফুল ছেড়া তো তোমার একদমই পছন্দ না। তাহলে? গাছের সবচেয়ে মুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে, যেটা গাছের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে থাকে। এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা। কেন জানো, বৃষ্টি ভেজা গভীর রাতে এমন এক যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম, যে আমায় বুঝবে, আমার সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম, যার ঠাঁই আমার হৃদয়ে, মনের গহনে। তুমি হয়তো আমার কাছ থেকে কখনো কৃতিত্বের সুখ পাবে না, কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতে ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না। কথাগুলো বলার পরপরই নিজেকে আবারও বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত হিসেবে সাব্যস্ত করলো। বাচ্চাদের মতোই ভিজছে সে। ভেজা চুলগুলো বেঁধে দেখতে মন্দ নয়, বরং লাগছে মন মুগ্ধকর। টানিত অনুভব করলাম মনে কোন এক অদৃশ্য অদ্ভুত টান কেন যেন আজ টানছে তার দিকে। দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায়। তার নিকটে ঠান্ডায় জর্জরিত হয়ে এগিয়ে গেলাম রায়ের নিকটে। জানি না সেদিন কতক্ষণ বা ভিজেছিলাম বৃষ্টিতে, তবে আজ সকাল থেকে জ্বর আর সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময় একার সঙ্গী। অতপর কেটে গেল আরো কিছু দিন, সেরে গেল জ্বর সর্দি। দাঁড়িয়ে আছি ছাদের একপাশে, চোখে দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো। ফুল ছেঁড়া বাজে স্বভাবটা হয়তো আর যাবে না আমার। 4-5টা ফুল একসাথে ছিঁড়ে নাক দিয়ে মুগ্ধকর মিষ্টি ঘ্রাণ নিচ্ছিলাম। পরেক্ষণে মনে পড়লো রায়ের কথা। সে যদি দেখে পেলে আমি ফুল ছেড়েছি অযথায়, যদিও বা হয় এতগুলো, তখন তার রাগ বা ক্রোধের মাত্রাটা ঠিক কতখানি হয়ে দাঁড়াবে। ধুর, আমি রয়েছি রায়ের মনের গহীন ঘরে, আমার কি বা বলবে। হঠাৎকার উপস্থিত অনুভব করলাম, পিছনে তাকিয়ে দেখলাম আমি রায়কে। বেশ গম্ভীর তার মুখখানি, তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড। আমার নিকটে সে শার্টের কলারটা চেপে ধরে বলল, তুমি ফুল ছিঁড়েছ? না মানে আসলে ফুলগুলো নিচে পড়েছিল। শাট আপ। অযথায় ফুল ছেঁড়া আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য বলতে কিছুই করতে পারি না। চোরে চুরি করে স্বাভাবিক, তবে গৃহস্থের কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা অস্বাভাবিক। নাইবা বললাম বাকি কথাগুলো লেখা আছে ইতিহাসের পাতায়, পড়ে নিয়েন চাইলে, সব সাপেক্ষে। 18 তারিখ মঙ্গলবার। সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তার একপাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রাই। হঠাৎ মনে পড়ে যায় সাদিয়া পাশ কাটিয়ে যাচ্ছিল। যেটা ভাবিনি সেটাই হয়েছে। পিছন থেকে হাত ধরে টানলো আমায়। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের আঘাতের সম্মুখীন হতে হলো সাদিয়াকে। অতঃপর রায় বলল, আপনার লজ্জা সরম মান সম্মান কি লোপ পেয়েছে নাকি? কতটা না নিচু মন মানসিকতার মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন? রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে কেউ বলতে পারল না, হয়তো রায়ের রাগান্বিত চেহারাখানি দেখে। অতঃপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া। কিছুটা দূর যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার। ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায়। স্পষ্টভাবে দেখেছিলাম গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল। তরতাজা প্রাণ এক নিমিষে চোখের সামনে নিথরে পরিণত হয়ে গেল। নারী ভুঁড়ি বের হয়ে গেছে, এখনো মুখ থেকে গল গল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাতে রঞ্জিত করে রেখেছে। চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্য দেখেও দাঁড়িয়েছে স্বাভাবিক হয়ে। মনে মনে কিছুটা আনন্দ হচ্ছে বটে। এই সাদিয়া আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল, কারণ আমার মা সাদিয়ার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিল বলে। চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টে শীর্ষে তুলে মৃত্যুর দিকে ঠেলে দেব, কিন্তু তা হয়ে উঠল না আর। চোখের সম্মুখে এরূপ দৃষ্টি দেখে এখনো রায় ভয়ার্ত হয়ে জড়িয়ে ধরে আছে আমায়। নিমিষে সাদিয়ার লাশের আশপাশটা নানান মানুষে ভরপুর হয়ে ওঠে। রায় বেশ ঘাবড়ে রয়েছে, বারবার বলছে আমায় এখান থেকে নিয়ে চলো। অতঃপর বাসার উদ্দেশ্যে গমন করলাম। বাসার কিছুটা নিকটে চলে আসতে রায় আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। বুঝলাম না কেন।
হঠাৎ রায়ের বিকট শব্দের চিৎকারে আমার শরীরটা এক নিমিষে শিউরে তুলতে বাধ্য করে। দ্রুত পিছনে ফিরে তাকাতে চোখজোড়া আমার অশ্রুসিক্তে রূপান্তরিত হয়ে যায়। চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরে চোখের সামনে পড়ে রয়েছে রায়। কোনো সারা শব্দ নেই তার। সেদিন সামান্য একটু হাত কেটেছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আজ কাছ থেকে রায়ের এত পরিমাণ রক্ত দুনয়নে দেখে আমি প্রায় পাগলেই পরিণত হয়েছিলাম। অতঃপর রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবাই উতল হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে। অতঃপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল, আপনার মেয়ের বাঁচার চান্স বেশি, তবে তার একটা পা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। সেই পাটা কেটে ফেলতে হবে, কিচ্ছু করার নেই। সৃষ্টিকর্তার ইচ্ছা মেনে নিতেই হবে। কথাগুলো বলার পরপরই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে। রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। হঠাৎ কেউ একজন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, বেঁচে গেলি। খানিকটা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতে স্তব্ধ হয়ে গেলাম আমি। কারণ আমার সম্মুখে স্বয়ং রূপা দাঁড়িয়ে আছে। রূপা কিছুটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে আজ ট্রাকের তীব্র আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করত। এই মুহূর্তে অবাকের শীর্ষ স্থানে অবস্থান করছি আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজের করা জঘন্য কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত, কিন্তু আমি ভুল ছিলাম। তবে আমার মন ঠিকই বলেছিল কুকুরের লেজ। সে অতঃপর রূপা আবার বলল, কি ভেবেছিস শিকার হয়ে তোর মতো এক বনের ক্ষুদ্র পশুকে চিনতে পারবো না? হাস্যকর। এতে কোনো অনুশোচনা বা ভ্রুক্ষেপ নেই আমার, যে আমার জন্যই আমার বোনের আজ এই অবস্থা। কিন্তু আফসোস, এই যাত্রায় তুই বেঁচে গেলি। ছি, কতটা দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরপুর মনটা তোমার। তুমি এতটা নিকৃষ্ট কেন? কি এমন ক্ষতি করেছিলাম আমি, যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে? সেদিন এক পাপিষ্ট ছেলেকে বাঁচানোর জন্য তুমি প্রবাসে ঘামে প্রতিনিয়ত পরিশ্রমে ষাট ভেজানো এই আমাকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি খুব ভালো করেই জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না। আমি নির্দোষ, নিরপরাধ। তারপরেও তুমি আমায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী রূপে সাব্যস্ত করেছিলে, যার জন্য আমি 15টা বছর নরক যন্ত্রণা আর্তনাতে প্রতিনিয়ত ব্যথায়, যন্ত্রণায়, বেদনায়, কষ্টে কাতরাতে হয়েছিল। তবু হয়তো ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি অনুশোচনায় ভুগছো, অনুতাপের শিকার হয়ে বাধ্য হচ্ছ। কিন্তু আমি ভুল ছিলাম, বেঠিক ছিলাম আমি। ভুলে গিয়েছিলাম তুমি তো কোনো মানুষই না। ঘৃণায় শরীরটা শিরশির করে উঠছে। ইচ্ছে করছে এই মুহূর্তে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেওছিলাম, তবে পরেক্ষণে আমি থেমে যাই রূপার পিছনে থাকা সেই ছেলেটাকে দেখি। তার মানে রূপা এখন এই পাপিষ্ট ছেলেটার তত্ত্বাবধানে রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে মাঝে মাঝে আসলেও তার স্বামীকে কখনো আসতে দেখিনি, কখনো ভাবিনি পরিশেষে রূপা এই নিকৃষ্ট মানবের সাথে লিপ্ত হবে বিবাহ নামক এক পবিত্র বন্ধনে। মানুষ এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকার হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে আমায় বলল, উফ, নিয়তের কি খেলা, আবার আমাদের মোলাকাত হয়ে গেল। অতঃপর আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্য উন্মোচন, আর থাকবে না লুকিয়ে কোনো সত্য। সময়টা যেদিন রইবে ন্যায়ের পক্ষে, শাস্তি পাবে তোমরা দুজনই। কথাটা বলার সাথে সাথে আমি তাদের নিকট থেকে চলে আসলাম। বুকের ভেতরটা দহনে ভরে যাচ্ছে। দাঁড়িয়ে রয়েছি অপারেশন থিয়েটারের সম্মুখে। বেশ কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করেছে ভিতরে। রয়েছে আমি বহু চিন্তার মাঝারে। হঠাৎ রায়ের বাবা এসে আমার সম্মুখে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে দুটো থাপ্পড় লাগিয়ে উচ্চ কণ্ঠের সুরে আমায় বললেন, শুধু তোর জন্যই আজ আমার মেয়ের এরূপ যন্ত্রণাদায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই, নিজের স্ত্রীকে দেখে শুনে রাখতে পারলি না? মাথা নিচু করে গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি। অতঃপর চলে গেলেন তিনি। রয়েছি একভাবে। আজ যদি উনি জানতেন ওনার বড় মেয়ের ঘৃণিত মন মানসিকতার কথা, তাহলে তো সব থেকে তিনি রূপার দিকে আঙ্গুল তুলে ঘৃণিত নারী হিসেবে চিহ্নিত করতেন সবার সম্মুখে। এখনো মনে পড়ে সেই বৃষ্টি ভেজা গভীর রাতের স্মরণে প্রতিটা মুহূর্তগুলোর কথা। হয়তো আর হবে না গম্ভীর রাতে একসাথে বৃষ্টিতে ভেজা। পিছন থেকে কেউ আর দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে না আমায়, অসীম ভালোবাসি তোমায়, হে আমার প্রিয় শাহরিয়ার। পরিশেষে অপারেশনের 2.5 মাস পর রায়কে নিজের বাড়িতে নিয়ে আসা হলো। এখনো সর্বক্ষণিক রায়ের নিকটেই থাকতে হয় আমায়। প্রতিনিয়ত রায়ের বিভিন্ন অসুবিধার মোকাবেলা বিরক্তিহীনভাবে করতে হয় স্বয়ং আমাকে। তবে এতে কোনো পরীক্ষা বলতে কিছুই অন্তত আমার নেই, কারণ সত্যি বলতে আমার জন্য রায়কে আজ বাস্তবতার পাহীন করে দিয়েছে। কিন্তু কেন যেন দিন দিন রায়ের বাবার সম্মুখে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছি। যদিও বা এর বেশ যথেষ্ট অনেক কারণও রয়েছে। গতকাল শুনতে পেয়েছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকটে রূপার
উস্কানিমূলক কথাগুলো। আজ যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছিলাম, তখন আমার থেকে তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়ে নিজেকে আমার সামনে যন্ত্রণাহীন হিসেবে সাব্যস্ত করার বৃথা চেষ্টা করেছিল রাই। একটু টু শব্দ অবধি করেনি সে, কিন্তু তারপরেও খবরটা যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই দৌড়ে এসেছিল রুমে। অতঃপর দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমার গায়ে হাত তোলেন এবং প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, ছোট লোক, গরজামাইয়ের মতোই থাকবি। প্রতিনিয়ত আরাম আয়েসে থাকিস, বসে রয়েছিস, সুস্বাদ খাবার চেটেপুটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ের দেখাশোনার বেলায় এত কেয়ারলেস। বাট হোয়াই? অতঃপর সেদিন সবার সামনে আরেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রাই বারবার বলেছিল তার বাবাকে আমার কোনো দোষ ছিল না, স্থানটা আগের থেকেই পিছছিল ছিল। কিন্তু রায়ের এরূপ কথা তখন কেউই অতটা গুরুত্ব আকারে গ্রহণ করেনি। আজ অক্টোবর মাসের 30 তারিখ, রাত প্রায় 11টা। জানালায় গ্রিল স্পর্শ করে মনমরা হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। দৈনন্দিনের চেয়েও আজ আমার যন্ত্রণাগুলো বেশ তীব্র, কারণ আজকের এই দিনই বিনা দোষে অপরাধ না করা সত্ত্বেও 15টা বছরে জেল হয়েছিল আমার। হঠাৎ রায় ডাকলো আমায় তার নিকটে। অতএব রায়ের কাছে এসে বসলাম। রায় মাথা রাখলো আমার কোলে এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা যন্ত্রণার লোকে আমি বললাম, কই না তো। আমি সব সময় কেন যেন বেশ অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আত্মনাদে কাতরাও। এত কেন ব্যথা জমে তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ার কাছ থেকে কুয়েতে নাকি তোমার 15 বছরের জেল হয়েছিল। রায়ের এরূপ কথার উত্তরে আমি বেশ খানিকটা হকচকিয়ে বললাম, হ্যাঁ ঠিকই শুনেছ। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছরের জেল হয়েছিল? দেখো, তুমি চাইলেই আমায় বলতে পারো। আমার বিশ্বাস তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেদিন? কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে ওই অন্ধকার মরণ গুহাতে একজন অপরাধী হিসেবে জীবনযাপন করতে হয়েছিল? সঠিক সময়ের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি এই বিষয় সম্বন্ধে নিজে উপলব্ধি করতে সক্ষম হবে। না, আমি আজ এখন জানতে চাই। না রায়, প্লিজ না। আজ আমার দ্বারা কিছুতেই সক্ষম হবে না সেই অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্ত তোমার সামনে তুলে ধরা। আর এটা আমি নিশ্চিত, এখন যতই তুমি মুখ নামক ওই যন্ত্রাংশ দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না কেন, কিন্তু পরিশেষে তো এটাই দেখা দিবে যে তুমি বুঝবে ভুল। ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আঘাতপ্রাপ্ত করবে আমাকে। আমার কথা জবাবে অতঃপর রায় আর কিছুই বলল না। দুজন এই মুহূর্তে চুপচাপ রয়েছে, কারো মুখে কোনো সুর নেই। হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করে শক্ত করে চেপে ধরে বলল, আজ যে করেই হোক, যেভাবেই হোক, সত্যিটা আমি জানতে চাই শাহরিয়ার। প্লিজ রায়, এসব কি করছো? বললাম তো সময় এলে নিজে থেকে সব জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্ত থেকে যদি আমার মাথা স্পর্শ করে সত্যটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চিরনিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃস্বতে রূপান্তর হয়ে যাবে। জানি না এই মুহূর্তে আমার কি করা উচিত। চোখ বন্ধ করে ভাবছি অনবরত, কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে আবার ফলাফল স্বরূপ শূন্য এসে উপস্থিত হচ্ছে। কিছুতেই সলিউশন খুঁজে পাচ্ছি না। ঠিক কি করা যায় এখন? অতঃপর রায়ের জোরাজোরির সম্মুখে নিজের পরাজয় ব্যর্থতামূলক স্বীকার করে নিয়ে আমি বললাম, তুমি কতটুকু বা বিশ্বাস বলতে কিছু করতে পারবে কিনা ঠিক জানি না, তবে আজ আবার না বলেও পারছি না। শোনো তাহলে এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলোর কথা। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের কারণে আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম। যারা মূলত বাংলাদেশি ছিল, তাদের ছেলে রাকিব সেখানকার এক নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটতেছিল, তবে তার বেশ কিছুদিন পর পড়াশোনার তাগিদে দেশ ছেড়ে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রহর যতই বাড়ছিল, তাদের সম্পর্ক ততই গভীর হয়ে উঠছিল। তাদের আড়ালে অবডালে করা একের পর এক অবৈধ নোংরামিগুলো সবার চোখের দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে নাতে স্বয়ং আমি তাদের ধরে ফেলেছিলাম, কিন্তু পরিশেষে আমি কিছু করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ তারা আমাকে এরূপ ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোনো কণ্ঠ সুর প্রকাশ করতে স্পষ্ট নিষেধ করেছিলেন। অন্যথায় আমার কাছ থেকে বিতাড়িত করার তীব্র হুমকিও দিয়েছিলেন। আর সেই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন ছিল, না হলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠত আমার জন্য।
তারা উভয়ে বাড়ি যেত, ড্রিঙ্কস করতো। রোজ তাদের নোংরামিগুলো নিজের চোখে দেখেও না দেখার অভিনয় হিসেবে নিজেকে তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না। আমি বাহিরে বাগানে কাজ করতেছিলাম। তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবী বাড়ির দরজার সম্মুখে এসে কলিং বেল বাজানোর বেশ খানিক সময় পর রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিভোর হিসেবে নিজেকে চিহ্নিত করে অতপর মুচকি হাসি দিয়ে রূপা না থাকা সত্ত্বেও মিথ্যা ছলনা আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটাকে ভিতরে আসতে বলে। অতপর মেয়েটি ভিতরে প্রবেশ করলে এদিক ওদিক বেশ কয়েকবার তাকিয়ে পশ্চাৎসিকে এক হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব। ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা খটকা হিসেবে প্রমাণিত হলেও পরবর্তীতে তেমন একটা গুরুত্ব হিসেবে এই ব্যাপারে নিজের মাথাকে ভাবতে বিভোর করিনি। মনোযোগ দিয়ে তীব্র রৌদ্রে ঘামে জর্জরিত হয়ে কাজ করছিলাম। আনুমানিক 25 মিনিট পর সেই মেয়েটির বিকট চিৎকারে আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি। অতপর মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অব্দি আসতেই রূপার সাথে তার তীব্র সংঘর্ষ হয়। অতপর মেয়েটি রূপাকে দেখা মাত্রে কান্নার মাত্রা আরো তীব্র করে চিৎকার করে বলে, ইওর কাজিন রেপ মি। কথাটা বলার পরপরই কুয়েতে সেই নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ির গেটের বাইরে পা রাখা মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নি কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে, কারণ তার আগে মৃত্যু তাকে নিজের সম্পূর্ণ দখলে করে নিয়ে চলে যায়। বড় আকারের গাড়ির তীব্র আঘাত মেয়েটিকে নিমিষে রাস্তার সাথে পিষিয়ে ফেলে চলে যায়। স্তব্ধ আমি, এমনটা কি করেই বা করতে পারলো সে? অবশ্য ওর মতো ছেলের কাছে থেকে আর কি বা আশা করা যায়। রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে অবাকে শীর্ষ স্থানটা দখল করেছে সে। অতঃপর দ্রুত কাজ ফেলে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্র দেখলাম আমি রাকিব তার নিজ কাপড় চোপড় ঠিক করাতে ব্যস্ত। অতঃপর নিজেকে আর কোনো ক্রমে সামলাতে পারছি না। ছি, কিছু মানুষ কতই না জঘন্য হয়ে থাকে। অতএব প্রচন্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছে মতো কোনো এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করছিলাম, তখন পিছন থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তে জ্ঞান শূন্য করতে বাধ্য করে। অতঃপর পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই, তখন নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভিতরে পড়ে থাকতে দেখে খুবই হতভম্ব হয়ে পড়েছিলাম। চারদিকটা যেন বেশ ঝাপসা লাগছিল আমার, কিছুই বুঝতে পারছিলাম না আমি। পরিশেষে জানতে সক্ষম হয়ে আমি নাকি রোজি অর্থাৎ রূপার সে বান্ধবীকে দর্শন করেছি। কারণ মুখের কণ্ঠ স্বর থেকে এরূপ কথা সত্যিই সেই সময় আমাকে বোবা এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে। অতপর হলো না সেই ক্রমে শেষ রক্ষা আমার। কঠিন এক ষড়যন্ত্রের মুখ্য শিকার হিসেবে নির্দোষ হয়ে দাঁড়াতে হয় আদালতে সেই কাঠগড়ায়, যেখানে মূলত অপরাধীরাও দাঁড়িয়ে থাকে। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া হয় আমার বিরুদ্ধে। রূপা যখন লোকজন ভর্তি আদালতে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে দোষী হিসেবে আমায় সাব্যস্ত করে, তখন আমি নিজের ওপর এরূপ মিথ্যা জঘন্য পাপের বোঝা আর নিতে না পেরে সমস্ত বাধাকে উপেক্ষা না করে রূপাকে সেদিন সজোরে থাপ্পড় লাগিয়ে বলেছিলাম, তোর পেটের অবৈধ সন্তানের জন্য তুই এই কোলাঙ্গাকে বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর ষড়যন্ত্রের শিকার হিসেবে চিহ্নিত করলি, তাই না? সেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করার বৃথা অনেক চেষ্টাই করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যু অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেল। 15 বছরের সাজার কালো হাত থেকে বাঁচতে সক্ষম হয়নি। টেনে হিসেবে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল মরণ গুহা নামক সে অন্ধকার কক্ষে, যেখানে বছরের পর বছর নিজের পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগবিহীন থাকতে হয়েছিল আমাকে। এতটুকু বলেই থেমে যাই আমি। অতঃপর কিছুক্ষণ নিঃশ্বাস থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্যে আমি বললাম, সবকিছু শেষে এখন আমি যেই শব্দগুলো তোমার নিকটে প্রয়োগ করব, সেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে। নিশ্চিত হয়তোবা করবে না গ্রহণ, সেই ঘুরিয়ে ফিরিয়ে দেবে ফিরিয়ে আমায়। কারণ সেই রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার এরূপ কথা শুনে রায় যেন সম্পূর্ণ শিউরে ওঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোনো কথা শুনতে। নিঃশব্দ নিস্তব্ধতা বিরাজ করছে রায়ের মুখখানিতে, বলছে না কোনো কথা। চোখ মুখ দিকে স্পষ্ট বুঝতে সক্ষম আমি। রায় এখন গভীর চিন্তায় মগ্ন। হস্তক্ষেপ করলাম না আমি, অপেক্ষা রয়েছে রায়ের উত্তরের। অতএব অপেক্ষার প্রসার ঘটিয়ে রায় তার 5টা আঙ্গুল একত্রিত করে কষে সজোরে 2টা থাপ্পড় লাগিয়ে দিল এই আমায়, যাকে কিনা রায় ঠাঁই দিয়েছিল নিজের মনের গহীনে। বোকা মন আমার হয়তো এটা উপলব্ধি করতে সক্ষম হয়নি রায়। পরিশেষে করবে না ও আমাকে বিশ্বাস। পরিশেষে রায় যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রায় বলল, তাহলে এর জন্যই তুমি ফুপা ফুপি আর আমার বড় বোনের থেকে সবসময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে বললাম, হ্যাঁ। অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল,
থাপ্পড়টা কেন দিয়েছে জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজের আপন বোন। সেদিন তোমার বোন আমাকে গাড়ি নিচে পিষিয়ে ফেলে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা। এরূপ জঘন্য বা ঘৃণিত কাজে ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্যই তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়েও তীব্র, বুকের ব্যথাটা বেশ গভীর। অতঃপর অবাক করে দিয়ে রায়ামাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এক নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছো আমার পাশে ততদিন নেই কোনো তীব্র কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক গভীর, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধে মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রায়ামাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছো অনেক ব্যথা। এখন আর কোনো কষ্ট যন্ত্রণা পেতে দেব না তোমায়। ভয় নেই আজ, একা নাও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। অতঃপর রাত বেশ গভীর হয়। সেদিন আমরা উভয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমোতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড়ে নিমিশেই লণ্ডভণ্ড রূপ ধারণ করে ধুলোয় মিশে নিঃস্ব হয়ে গিয়ে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল শত শত তীব্র কষ্টের খনিগুলো। পরের দিন সকাল এবং বিকেলটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভিতর দিয়ে যাচ্ছিল। মাগরিবের আজান দেবে আর কিছুক্ষণ পর। একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশে দাঁড়িয়েছিলাম, মনটা আজ বিভোর রায়ের ভাবনায়। কিন্তু পরক্ষণে আমি বেশ বিচলিত হয়ে পড়ি। কোনো এক অজানা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েক লাইনের একটা মেসেজ দেখি। মেসেজটা আমাকে মুহূর্তেই বিভ্রান্তিত হতে বাধ্য করে, কারণ মেসেজটা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, তোর কম বয়সী মেয়েকে ধর্ষণ করে যেভাবে কষ্ট দিয়ে মেরেছিলাম, তার চেয়ে অধিক কষ্ট দিয়ে তোর ওই পঙ্গু বউকে ধর্ষণ করে মনের ভিতরে তিল তিল করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো। তোর জন্য আবার বাবা আত্মহত্যা করেছে, মা আজ লোক সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাসও নিতে কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনো, যেদিন জনসম্মুখে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হবে আমাদের। আমি শব্দহীন নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি। সেই নাম্বারে বহুবার কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে, না এখন আর কিছুই ভাবা যাবে না। অতঃপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবতে সম্পূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সে পাপিষ্ঠ ছেলেটি পাঠিয়েছে, কিন্তু আশ্চর্য, আর 5 দিন পর যার ফাঁসির কার্যকর হবে সে কি করে বাইরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসেবে বিচলিত করতে চাইবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমায় একজন পুলিশ অফিসার ফোন দিয়েছে। অতঃপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েকে দর্শন করে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে, সেই পাপিষ্ঠ ছেলেটি কোনো এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করতে পারলাম, হয়তো সাদের দ্বিতীয় স্বামী হবে। পরিশেষে আমি যখন তাকে মেসেঞ্জারে বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলে ফোনটা কেটে দেন। তবুও কেন জানি দুশ্চিন্তায় মুক্ত হতে পারছি না আমি। সব দিক দিয়েই চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগ বিলাস হিসেবে আমাকে চিড়ে চিড়ে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আজ চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। অতঃপর গভীর রাতে আমার তীব্র নিদ্রা গেল ভাঙিয়ে। হাত পা মুখ সবকিছু বাধা আমার। পড়ে রয়েছে ফ্লোরে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের এক জানোয়ার, মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে বাসার সবার নিদ্রা যায় উড়িয়ে। ভিড় জমিয়ে দরজার বাইরে অনবরত তীব্র আকারে শক্তি প্রয়োগ করে দরজা লাগাচ্ছে তারা, উদ্দেশ্য ভেঙে ফেলা। কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেললেও হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রুমের ভিতরে কি করে বা আসলো সে? হয়তোবা বেলকনি থেকে, নয়তোবা ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজাটা আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছে আমি। শার্টের কুচি উপরে তুলে তার ছেলের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটপট করছে ফ্লোরে, তবুও পারছি না আমি
এই শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে প্রার্থনা করছে তাহার নিকটে, যিনি একমাত্র আমাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন। অতএব রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখনই কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তার ছেলে হাসি প্রদান করে, পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে মুহূর্তে শিশিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখের দিকে ছুঁড়ে মেরে অট্ট হাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রবেশ করে ফেলেছিল, তখন রায়ের চোখ থেকে টপটপ করে রক্তক্ষরণ হচ্ছিল। নিমিষে রায়ের তীব্র যন্ত্রণা আর্তনাদ আমাকে কষ্টের তীব্র দহনের লাভায় ফেলে দিয়েছিল। ছটপটানি বেড়ে গিয়েছিল আমার। শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহস্তর হয়ে উঠেছিল। অতএব রাহাত যখন নিন্দানীয় দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে এবং রাহাত ভয়ে পালানোর বৃথার চেষ্টা করলেও তাকে সঙ্গে সঙ্গে গুলি করে এনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধন মুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর। ডাক্তার সর্বপ্রথমে বলে দিয়েছেন এই কথা। অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন রায় তার দোষক দিয়ে দেখার সক্ষমতা চিরকালের জন্যই হারিয়ে ফেলেছে, তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছিল। এটা ভেবে একটা মেয়ের কতই এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসেবে গণ্য হবে সার্বক্ষণিক। সত্যি বলতে সবকিছু আমার জন্যই হয়েছে। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছেগুলো সে কবে অন্ধকার মাটির গভীরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমায় মৃত্যু প্রদান করে না। মন বারবার চাইলে করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়ে অদৃশ্য এক শিকলে বাধা। আমি পারি না মুক্ত হতে, উড়ে যেতে বহু দূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হলো। রায়ের দিকে তাকালেই কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না সহ্য করতে। তীব্র ব্যথা নদী তার সাঁতার কাটতে। ডুবিয়ে দাও হে প্রভু, নিয়ে যাও ওপারে। 2 মাস পর আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। গভীর রাত, নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়েছে রায়। মনে অনেক ব্যথা তার, তবু মুখে হাসি রেখে বলল আমায়, চলো না আজ এই গভীর রাতে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নেড়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি না, আমারও খুব ইচ্ছে করছে এই গভীর রাতে বৃষ্টিতে ভিজতে। অতঃপর রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটায় গুছিয়ে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লুকালো বুকে। আহা, কি প্রশান্তি বয়ে চলেছে মনে। স্বামীর কোলে থাকা অবস্থায় দুহাত মেলে রায় উপলব্ধি করছে এই মুহূর্তে বুকে লুকায়িত শত শত কষ্টে তীব্র গরম ছোঁয়াগুলো। এই বৃষ্টি ভেজা রাতে আজ যেন সব ঠান্ডাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ ফকফকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে। তার হাসিটা কিন্তু দারুণ। নাইবার দিলাম তাহার রূপের বর্ণনা। পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরল রায়। নিমিষে শার্টটা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম আমি, কি হয়েছে রায়? কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তরে রায় বলল না কিছু। নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। অতঃপর আবার জিজ্ঞেস করলে রায় এবার কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল আমায়, আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল। রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায়, মিষ্টি সুরে বলে, চলো এসো আমার সাথে মায়ার ভুবন ছেড়ে। জানো শাহরিয়ার, যতই কষ্ট হোক না কেন আমার, তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই, থাকতে চাই, কোথাও যেতে চাই না আমি। তুমি হিনা, আমি যে অচল। কোথায় যাবে তুমি? আমি থাকতে কিছু হবে না তোমার। হয়তো দেখেছো দুঃস্বপ্ন, ভুলে যাও। করোনা এরূপ পাগলামি। আমি সর্বদা আছি তোমারই। অতঃপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ দুটি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো। এবং দ্বিতীয়ত, আজ ঘরভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব 2 পাপিষ্টের পশু রূপখানি। বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখটা আমার কয়েক নিমিষে গোমরা হয়ে যাবে। বাড়ির আশেপাশে লোকজনের ভিড়াভিড়ি। ভেতরে প্রবেশ করাতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভিতরে? অতঃপর আরেকটু ভিতরে যেতে হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। পড়ে গেল হাত থেকে শপিং ব্যাগটি। বুক কেঁপে উঠল। সারা শরীর ঝিমঝিম ঝুমঝুম করছে। শিউরে উঠেছে বুকের ভিতরের কষ্টের দহনগুলো। ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছি। এ কি দেখলাম আমি? এটা তো কোনো ক্রমে আমি চাইনি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো আমার সাথে এমন?
কেন আঘাতপ্রাপ্ত করলো, আরও আঘাত প্রদান করলো? কেন আমার থেকে কেড়ে নেওয়া হলো বেঁচে থাকার শেষ অবলম্বন, আমার রায়কে? কি আমার অপরাধ? কেন এমন করা হলো আমার সাথে? শীতল লাশটি, তার রক্তমাখা মুখখানি, চোখ দুটো বন্ধ করে কষ্টের ছাপ, বুকে হয়তো অনেক ব্যথা। এ কি সর্বনাশ হলো আমার! রায়ের বিবশ লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার বুক পাড়া তীব্র চিৎকার, তীব্র ব্যথার তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমন? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন, কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহারে ফেলে দিয়েছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দম ছেড়ে যায় তার, উড়াল মেরে চলে যায় অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পরপরই আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে ওনার চোখখানি দিয়ে। স্তব্ধ আমি, পারছি না তীব্র কষ্টের প্রহার থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে। অশ্রুসিক্ত নয়নজোড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়ে ধরে হাওয়া করে ভেঙে পড়লাম কান্নায়। পারছি না মেনে নিতে এত বড় কষ্ট, এক বাস্তবকে চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, এ কিরূপ বিচার তোমার? কি ছিল অপরাধ আমার? কেন কেড়ে নেওয়া হলো আমার বুকের গহীন করে সার্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চাই না, আর নিতে চাই না নিঃশ্বাস, থাকতে চাই না আর কোনো ক্রমেই মিশছে মায়ের দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে, চাই না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে, দেয়া হোক একসাথে দুজনের কবর। ভাইয়া ভাবি ছুটে এসেছে আমার নিকটে, বৃদ্ধায় আমাকে সামলানোর চেষ্টা করছে তারা। অতঃপর কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিধান করে এক লোক বলল, কেঁদো না ভাই, নিয়ে যেতে দাও এই মৃত লাশটিকে, এটা নাকি তদন্ত করা হবে। হুঙ্কার দিয়ে উঠলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার, কার নামে শুধু কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো যায়নি মারা। হাস্যকর, আমায় একা রেখে মরতে পারে না রায়। এখনো তো কতকাল কত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে। মুহূর্তে সবার চোখে দৃষ্টিকোণ ঘিরে নেয় তিনি। অতঃপর আবার বললেন তিনি, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে, মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের এক পাশে। হঠাৎ দেখলাম আমি এক পাহীন অন্ধ রায়কে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয় স্বয়ং তারই নিজের রক্তের, যাকে বলে আপন বোন রূপা এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে মাথায় যেন একের পর এক আকাশ ভেঙে পড়ছে। সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যা, ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেন এরূপ করবো আমি স্বয়ং নিজেরই বোনের সাথে? অতঃপর সন্দেহর মুখ্য দিয়ে গিয়ে ভেদ করল রূপার বক্ষানি। জেরা করা হলো তাকে। সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম। স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বোনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণের শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ঠ মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথায় চেষ্টা করছে ছাড়ানোর। ঠাস করে শরীরের সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোকে দুঃখের তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষ্যের জন্য আমায় কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকে তিল তিল করে আবার বেঁচে থাকার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম আমি। কিন্তু আজ সবকিছু শেষ হয়ে গেল আমার। বাঁচতে দিলি না তুই এই সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যি একজন নারী? আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না কোনোদিনও। পাশে ভয়ে কুটুমুটু হয়ে দাঁড়িয়ে আছে রূপার স্বামী অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজোরে রাকিবের বুকের মধ্যস্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথার আর্তনাতে লুটিয়ে পড়ল ফ্লোরে। অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা অপমান হেনস্থা করার পর টেনে হিসেবে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে। আজ 21টা দিন পর আমি রায়হীন তীব্র ব্যথা যন্ত্রণা বুকে ধারণ করে নিয়ে রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাতে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করতেও পিছু পা হতে দ্বিধাবোধ করিনি। 1 মাস 8 দিন পর জেলের ভিতর রূপা এবং রাকিব নামের পাপিষ্টের মৃত্যুর সংবাদ
এসে পৌঁছে আমার নিকটে। অতপর সেদিন গভীর রাত্রে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরিধানে থাকা কিছু লোকজনকে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিব উভয়ের খাবারের সাথে এমন এক সাপের বিষ মিশিয়েছি যা আহার করার সাথে সাথে দ্রুত কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করবে, প্রচুর রক্তক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণাহীন অনুভব করবে। অতপর পাশে টাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করবে, তবুও যন্ত্রণা কমবে না তাদের, বরং দ্বিগুণ আকারে তা অনবরত বাড়বে। কারণ তারা যেটা পানি হিসেবে পান করেছিল সেটা আসলে অ্যাসিড জাতীয় এক পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে আরো বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অত্যন্ত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে। ঠিক এমনই হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণটা। অতএব সময়ের তীব্র গতিতে আজ অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সে কবেই। মৃত্যুর আগে তারা নিজেদের বিশাল সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তাদের মৃত্যুর পর আমি ভাইয়াদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরে পথ শিশুদের পেট ভরে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য। অতপর রায়ের কবরের নিকটে এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধ এসে প্রশান্তিতে ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশে রয়েছে, ডাকছে আমায় তাহার নিকটে। অতপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না রায়ের কবরের নিকটে। চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে গেল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়, সুরেলা কণ্ঠে ডাকছে আমায়, চলে এসো এই মায়াবী ভুবন ছেড়ে। পাশে আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়েছিল, সেও একই কথা বলছে আমায়। হঠাৎ শ্বাসরুদ্ধ অনুভব করলাম আমি। নিমিষে ঘুম ভেঙে যায় আমার। গলা চেপে ধরেছে কেউ একজন। ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ের চেহারাখানি। অতপর বহু বাধার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে। স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহারে রক্তে ফ্লোরটা মাখামাখি। রক্ত চলাচল ধীরে ধীরে চিরতরে বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম বারবার আমার ইঙ্গিত করছে সময় ফুরিয়ে এসেছে। আমার দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞেস করলাম ভাইকে, কেন এমন করলে এমন ভাইয়া? উত্তরে ভাই আমার বলল, ক্ষমা করিস, তোকে না মারলে তোর শ্বশুর বাড়ির বিশাল সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোর এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইকে যেভাবে মৃত্যুর কোলে ঠেলে দিলে তুমি? ভুল ছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি ঘ্রাণটা। কেউ একজন ডাকছে আমায় তাহার নিকটে। চলে যাচ্ছে সবাইকে ছেড়ে, বিদায় সবাইকে। চলে গেলাম এই মায়ের ভুবন ছেড়ে। হয়তো আর কোনোদিন ফিরে আসা হবে না। এই ছিল আমার সমাপ্তি।